বাবা, তুমি শহর থেকে চলে এসেছো? তা ভালো। তোমাকে যে আমার জন্য একটা শাড়ি আনতে বলেছিলাম, নিয়ে এসেছো তো? দাও, একটু দেখি কেমন শাড়ি আনলে। না রে মা, তোর জন্য শাড়িটা আনতে পারিনি। সংসারের সবকিছু কেনার পর আর টাকা ছিল না। এই জন্য তো আমি হেঁটেই বাড়ি চলে আসলাম। তুই মন খারাপ করিস না মা, আমি পরের বার গিয়ে নিয়ে আসবো। আমি মনে মনে ভাবছি যে আনবে কি আনবে না। আমি তো তোমাদের বিশ্বাসই করতে পারি না। সেই ছোটবেলা থেকে বলছো এখন না পরে নিস, আবার যদি কোনো জিনিস পাই সেটাও অনেক দেরি হয়ে যায়। তখন ওই জিনিস নিয়ে আমি কি করব? হ্যাঁ, এই গরিব ঘরে কেন যে আমার জন্ম হলো? আমার কোনো চাওয়াই তোমরা পূরণ করতে পারো না। তুই এভাবে বলতে পারিস না রূপা। তোর জন্য সবসময় তোর বাবা সবকিছু করতে চাই। কখনো কি বাবা মা ইচ্ছা করে সন্তানকে কিছু দেয় না? এখন তো তুই বড় হয়েছিস, এভাবে বলতে তোর একটুও কষ্ট হলো না আমাদের জন্য? না, আমার কোনো কষ্ট হলো না, কারণ তোমাদের ঘরে জন্ম নেওয়াটাই আমার ভুল হয়েছে। বিধাতা যদি কোনো ধনী ঘরে জন্ম দিত, তাহলে আমার আজ এই অবস্থা হতো না। যখন যা চাইতাম তাই পেতাম। তোমাদের সাথে আর কথাও বলতে ইচ্ছা করে না আমার। এই বলে রূপা রাগ করে সেখান থেকে চলে যায়। ওগো, তুমি কষ্ট পেও না। রূপা যতই বড় হোক, এখনো ও তেমন কিছুই বোঝে না। হয়তো ওভাবে কিছু বলতে চাইনি। কতদিন আর এসব বলবে তুমি? রূপা তো ঠিকই বলেছে। আমি বাবা হিসেবে ওর কোনো চাওয়াই পূরণ করতে পারি না। মেয়েটাকে ভালো খাবারও দিতে পারি না। আমি কত চেষ্টা করি কিছু টাকা বেশি রোজগার করতে, কিন্তু কিছুতেই হয় না। জানি না বিধাতা কবে মুখ তুলে তাকাবে আমাদের দিকে। একদিন সব ঠিক হয়ে যাবে গো। এত কিছু নিয়ে ভেবো না। তুমি যাও, হাত মুখ ধুয়ে নাও। আমি খাবার বাড়ছি তোমার জন্য। কি রে, তোর মন খারাপ কেন? কি হয়েছে? কেউ কি কিছু বলেছে নাকি তোকে? না রে, ওসব কিছু না। আমি আমার ভাগ্য নিয়ে ভাবি যে আমার কপালে কেন গরিব মা বাবা রেখেছে ওপরওয়ালা। যদি ধনী কারো ঘরে জন্ম নিতাম তাহলে কতই না ভালো হতো। কেন হঠাৎ করে এমন কথা বলছিস কেন? আবার কি তোর বাবা মায়ের সাথে ঝগড়া হয়েছে? ঝগড়া তো আমি করতে চাই না। বাবার কাছে একটা কিছু চাইলে সেটা সময় মতো পাই না। এমনকি অনেক কিছু চাইলে তো দেয়ই না। আমাকে দেখতে কত সুন্দর, একটু সাজগোজ করে না থাকলে হয় বল? আসলে সুন্দরী মেয়ে পেয়েছে তো তাই গুরুত্ব দিচ্ছে না। শোন, এসব ঝগড়া করে লাভ নেই। তোকে দেখতে তো বেশ ভালোই। তাই যেভাবেই হোক একটা ধনী ঘরের ছেলেকে পটিয়ে বিয়ে কর, তাহলে তোর কপাল খুলে যাবে। হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। আমি চেষ্টা করব। দেখি তেমন কোনো ছেলেকে পাই কিনা। তুই খুব ভালো বুদ্ধি দিয়েছিস রে। এভাবেই তারা দুই বান্ধবী কথা বলতে থাকে। এমন করে বেশ কিছুদিন কেটে যায়। একদিন, রূপা মা, তোকে আজকে পাশের গ্রাম থেকে পাত্রপক্ষ দেখতে আসবে। তুই একটু সেজে রেডি হয়ে নে কেমন? ছেলেটা খুব ভালো, বাবার কিছু জমিও আছে, সেই জমিতেই চাষ করে। তুই খুব সুখী হবি সেখানে। কি বলছো মা? আমি ওই গরিবের ঘরে সুখী হব, যে কিনা কৃষিকাজ করে? ছি মা, একবার আমার কথা তোমরা ভাবলে না? আমার মতো এত সুন্দরী মেয়ের কি ওইরকম ঘরে বিয়ে হওয়া মানায়? আমি কিছুতেই ওই ছেলেকে বিয়ে করব না। তুমি তাদের আসতে নিষেধ করে দাও। তুই এসব কি বলছিস রূপা? তোর বাবা কতদিন হলো এমন একটা ছেলে খুঁজছিল। আমাদের মতো গরিবের মেয়েকে যে ওইরকম ছেলে বিয়ে করতে চাইছে, এই তো অনেক। তুই এখনো অনেক কিছু বুঝিস না। আমরা যা বলছি তুই সেটাই কর। তোর জন্য এটাই ভালো হবে মা। শোনো মা, তোমাদের এসব বাজে কথা বন্ধ করো। তোমরা গরিব বলে কি আমার জীবনটা এভাবে খারাপ করে দেবে? আমার মতো এত সুন্দরী মেয়ে কি কোনো গরিব ঘরে আছে নাকি? আমি বিয়ে করলে অনেক ধনী ছেলেকে বিয়ে করব। এসব গরিব কাউকে আমি বিয়ে করব না। তাই তুমি তাদের আসতে না করো। এই বলে রূপা চলে যায়। হে বিধাতা, এবার কি করব? ওনাদের না করলে তো অনেক অপমানিত হতে হবে। এই মেয়েকে আমি কিছুতেই বোঝাতে পারি না। ও যে কেন এত অহংকারী হলো, জানি না আমার মেয়েটার কপালে কি আছে। এভাবেই রূপার মা তাকে নিয়ে চিন্তা করতে থাকে। কিছুক্ষণ পর রূপার বাবা বাড়ি আসলে পাত্রপক্ষকে কল করে আসতে না করে দেয়, আর রূপার বিয়েটা ভেঙে যায়। এমনভাবে আরো কিছুদিন কেটে যায়। রূপা, তোর জন্য একটা খুশির খবর আছে। গ্রামের শহর থেকে একটা ছেলে এসেছে, খুব সুন্দর দেখতে, আবার তারা অনেক ধনী। বাবা মা সবাই শহরে থাকে, কিছুদিনের জন্য ঘুরতে এসেছে এখানে। কি বলছিস? সত্যি? ওদের বাড়িটা কোন দিকে? সব খবর আমাকে এনে দে।
তাহলে ওইদিকে আমি ঘুরতে যাব। সেই ছেলেটা আমাকে দেখলে নিশ্চয়ই প্রেম করতে চাইবে। আমি সব খবর নিয়েছি। আমাদের বাড়ির পাশেই তাদের বাড়ি। তুই আমাদের বাড়িতে ঘন ঘন যাবি, তাহলেই দেখা হয়ে যাবে তোদের। এভাবেই আখি রূপাকে সবকিছু বলে। এরপর থেকে রূপা প্রতিদিন আখিদের বাড়িতে যায় আর অপেক্ষা করতে থাকে। একদিন ওই ধনী ছেলেটা রূপাকে দেখে আর তার রূপাকে খুব পছন্দ হয়ে যায়। আপনার সাথে একটু কথা বলতে পারি? বেশ কিছুদিন হলো দেখছি আপনি এখানে দাঁড়িয়ে থাকেন। আপনার বাড়ি কোনটা? এদিকে কি কোনো দরকার আছে আপনার? না না, তেমন কোনো দরকার নেই। আমার বাড়িটা পাশেই। এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে, তাই একটু আসি। তা আপনার নাম কি? আর আপনি এই গ্রামে কেন এসেছেন জানতে পারি? হ্যাঁ, অবশ্যই জানতে পারেন। আমার নাম আকাশ। আমরা একটু গ্রামে ঘুরতে এসেছি। অনেকদিন আসা হয় না, তাই। কারণ আমাদের শহরে ফ্ল্যাট আছে, ওইখানেই আমরা থাকি। তাই আমাদের তেমন একটা আশা হয় না। আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ, বলেন না। আপনার কথা শুনতে আমার ভালোই লাগছে। আমাদের গ্রামে তো আপনার মতো কোনো ছেলেই নেই। আপনি বেশ ভালো। আপনার কথা শুনে আমারও ভালো লাগলো। বলছি, গ্রামে যে এত সুন্দরী মেয়ে থাকে তা আমি আগে জানতাম না। আপনাকে আমার খুব ভালো লেগেছে। আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি আপনাকে শহরে নিয়ে যাব। ওখানে আপনার কোনো কিছুর অভাব হবে না। এই কথা শুনে রূপা অনেক খুশি হয়ে যায় আর সে কিছু না ভেবেই বিয়েতে রাজি হয়। এরপর রূপা এই কথা তার বাবা মাকে বলে। না রূপা, এটা করিস না। কারণ ওই ছেলেকে আমরা কয়দিন দেখলাম, ওকে তো ভালো করে এই গ্রামের কেউই চেনে না। শহরে এত মেয়ে থাকতে তোকেই কেন বিয়ে করতে চাইছে? শুধু টাকা থাকলেই সে ভালো মানুষ হয় না। তুই ওই ছেলেকে বিয়ে করলেই সুখী হবি না মা। একটু ভেবে সিদ্ধান্ত নে। হ্যাঁ মা রূপা, তোর মা ঠিক বলেছে। তুই আমাদের একমাত্র মেয়ে। তোকে শুধু টাকা দেখে ওই ধনী ছেলের সাথে বিয়ে দিতে চাই না। আর সবচাইতে বড় কথা, তোকে এক দেখায় ছেলেটা বিয়ে করবে বললো। কই, আমাদের তো একবারও জানালো না। কেন বাবা, তোমাদের কেন এত সমস্যা হচ্ছে? ও শহরের স্মার্ট ছেলে, তাই সরাসরি আমাকে বলেছে আমি ওই ছেলেকে বিয়ে করব। তোমরা রাজি থাকো আর না থাকো, আমি জীবনে ধনী হতে চাই, সুখ শান্তি পেতে চাই। কতদিন আর তোমাদের মতো গরিব বাবা মা নিয়ে আমি থাকবো? ও বলেছে কালকেই আমাকে বিয়ে করে শহরে নিয়ে যাবে, তাই তোমাদের জানালাম। এই বলে রূপা ঘরে চলে যায়। এসব কথা শুনে রূপার বাবা মা খুব চিন্তা করতে থাকে, কিন্তু কোনো উপায় খুঁজে পায় না। এরপর পরের দিন আকাশ রূপাকে বিয়ে করে শহরে নিয়ে যায়। রূপা শহরে তার ধনী শ্বশুরবাড়িতে গিয়ে অনেক খুশি ছিল। সে তার স্বামী আকাশের সাথে বেশ ভালোভাবেই দিন কাটাতে থাকে। আমি কখনো ভাবিনি যে বিধাতা আমার কপালে এত সুখ লিখে রেখেছে। কত বড় বাড়িতে আমার বিয়ে হলো, কোনো কিছুর অভাব নেই। আমি তো ধনী হয়ে গেলাম। আমার এখন শুধু সুখ আর সুখ। এমন ভাবে রূপা নানা রকম কথা ভাবছিল। এমন সময় সেখানে তার শাশুড়ি আসে। রূপা, তুমি কি করছো ঘরে? বাড়িতে আজ কাজের লোক আসে নাই, হয়তো কিছুদিন আসবে না। তাই তুমি যাও, ঘরের কাজগুলো করে রান্না করে নাও। তোমার শ্বশুর আর আকাশ খেয়ে অফিসে যাবে। কি বলছেন? আমি রান্না করব? এ বাড়িতে তো একটা কাজের লোক না মা, অন্যজনকে দিয়ে রান্না করান। আর আমি ভালো রান্নাও করতে পারি না। আমরা যার তার হাতে রান্না খাই না। যে রান্না করে সে ছুটিতে গেছে, তাই তোমাকেই রান্না করতে হবে। আর মাঝে মাঝেই সে ছুটি নেয়, তাই এখন থেকে রেগুলার রান্না করে রান্না শিখে নাও। বাড়ির বউ হয়েছো, এখন তো সব দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। তোমাকে তো শুধু আরাম করার জন্য নিয়ে আসা হয়নি। ঠিক আছে মা, আমি চেষ্টা করব ভালো করে রান্না করার। আপনি এখন ঘরে যান, আমি কিছুক্ষণ পরেই রান্না করে নিচ্ছি। এই কথা শুনে রেহানা বেগম চলে যায়। কিছুক্ষণ পর রূপা রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। এত বড় একটা বাড়িতে থাকছি, যখন যা চাই তাই পাচ্ছি। এত কিছু পেতে হলে তো একটু কাজ করতেই হবে। কোনো ব্যাপার না, আমি ধীরে ধীরে সব শিখে নেব। তবু আমি সুখ চাই। এমনভাবেই রূপার দিন কাটতে থাকে। মাঝে মাঝে রূপা তার বাবা মায়ের সাথে ফোনে কথা বলতো, কিন্তু তাদের শহরে আসতে দিতে চাইতো না। এমন করে আরো কিছু মাস কেটে যায়। একদিন, আচ্ছা আকাশ, তুমি কিছুদিন হলো রাতে বাড়িতে থাকো না কেন? কোথায় যাও তুমি? একা ঘরে থাকতে তো আমার ভয় হয়। তুমি আজকে রাতে বাড়িতে থাকবে তো? না, আমি আজকেও বাইরে যাব। শোনো রূপা, এটা শহর।
নানা রকম প্রয়োজনে বাইরে থাকতে হয়। তুমি তো গ্রামের মেয়ে, এত কিছু বোঝো না। আর ঘরে থাকতে ভয় কিসের? এটা তো গ্রাম না যে ভয় হবে। এত বড় ঘরে থেকেও অসুবিধা হয় তোমার? না না, অসুবিধা হচ্ছে না, শুধু একটু ভয় করে। আসলে গ্রামে তো এভাবে থাকি নাই, এত বড় ঘরও দেখি নাই, তাই কেমন যেন একটা লাগে। আচ্ছা, একটা কথা বলবে তুমি? রাতে কোথায় থাকো? আর আজ 4 দিন হলো রাতে বাড়িতে থাকো না, প্রতিদিনই কি কাজ থাকে? তোমার কথার মানে কি? আমাকে কি তুমি সন্দেহ করছো? একটা কথা শুনে রাখো, আমার ব্যক্তিগত বিষয়ে এত মাথা ঘামাতে এসো না। তুমি যখন যা চাইছো তাই দিচ্ছি, এটাই তোমার কাছে অনেক। আর আমাকে সবসময় তোমার কাছে থাকতে হবে এমন তো কোনো কথা নেই, তাই একই প্রশ্ন বারবার করো না। এই বলে আকাশ সেখান থেকে চলে যায় আর রূপা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। এমন ভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব শুরু হয়। রূপা সবকিছু বুঝলেও তার কোনো কিছু করার ছিল না। তার লোভের জন্য সে সবকিছু সহ্য করে নেয়। তুমি এ কাকে ঘরে নিয়ে এসেছো? এই মেয়ে তোমার সাথে কি করেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি আজকে সারা রাত এই মেয়েটার সাথে ছিলে? হ্যাঁ রূপা, ও আমার সাথেই ছিল। আর শোনো, এখন ও আমার হাজবেন্ড আর আমি ওর ওয়াইফ। আমরা অনেকদিন আগেই বিয়ে করেছি। ওর মা, মানে আমার শাশুড়ি মা, আমাকে পছন্দ করে তার ছেলের সাথে বিয়ে দিয়েছে। তুমি এত চমকে যাচ্ছ কেন বলো তো? তুমি কি কিছুই জানো না? আকাশ, এই মেয়েটা কি বলছে? আমি তো তোমার বউ। আমি থাকতে তুমি অন্য কাউকে বিয়ে করে নিলে কি করে? আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে তুমি? এখানে বিশ্বাস ভাঙার কথা কি করে আসছে? তুমি গ্রামের মেয়ে, মানলাম তুমি দেখতে সুন্দর, কিন্তু তুমি তো আমাদের মতো না, কেমন যেন গাইয়া গাইয়া। তাই মা শহরের এই সুন্দরী মেয়ে নীলার সাথে বিয়ে দিয়েছে আমাকে। আর আমার মনে হয় তোমার শুধু একটু বিলাসিতা আর সুখের প্রয়োজন, তাহলেই তুমি খুশি। আমাকে পাওয়া না পাওয়া দিয়ে তোমার কোনো কিছু যায় আসে না, তাই না? কি বলছো তুমি? মানলাম যে আমি এই টাকা পয়সা আর নিজের সুখের কথা ভেবে তোমাকে বিয়ে করেছি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করি, আর সেই তুমি আমাকে এভাবে ঠকালে। আমার মা বাবা ঠিক বলেছিল, তোমাকে বিশ্বাস করা আমার উচিত হয়নি। শোনো, আমার হাজবেন্ডকে তুমি এভাবে কিছু বলবে না। যদি তোমার এখানে থাকতে ভালো না লাগে, তাহলে চলে যেতে পারো, কেউ তোমাকে বাধা দেবে না। কি করে চলে যাব এখন? আমি তো মা হতে চলেছি, আমার সন্তানের কি হবে? ভেবেছিলাম খুশি নিয়ে তোমাকে জানাবো, কিন্তু তা আর হলো না। একটা কথা তুমি মনে রেখো আকাশ, কাউকে কষ্ট দিলে কেউ ভালো থাকতে পারে না। তোমার এসব কথা বাদ দাও তো। তুমি মা হচ্ছ তো আমি কি করব? আমি তো সন্তান নিতে চাইনি। এখন তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আমার দেখতে ইচ্ছা করছে না। এই বলে আকাশ রূপাকে ঘর থেকে বের করে দেয়। এই দিনের পর থেকে রূপা এই বাড়ির কাজের লোক হয়ে যায়। সে সব সময় কাজ করতে থাকে। হাজার কষ্ট পেলেও সে ওই বাড়ি ছেড়ে যায় না, কারণ সে গর্ভবতী ছিল। আপামনি, আপনাকে একটা কথা বলবো, এটা শোনা খুব দরকার আপনার জন্য। কি কথা? বলো রহিমা। আমার জীবনে তো কষ্টের শেষ নেই, এই কথা কাউকে বলতেও পারছি না। এই সময় কোনো দরকারি কথা থাকলে শুনতে তো হবেই। আপামনি, আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আপনার স্বামী আর শাশুড়ি খুব খারাপ মানুষ। ওরা মেয়েদের ব্যবহার করে, নিজের ছেলেকে বিয়ে দিয়ে অনেক অনেক টাকা নেয়, আবার ওই মেয়ের সব সম্পত্তি নিয়ে নেয়, তারপর ছুঁড়ে ফেলে দেয় তাকে। কি বলছো কি তুমি? ওরা এসব করে? আমার তো বিশ্বাস হচ্ছে না। যদি এমনই হয়, তাহলে আমার মতো গরিব মেয়েকে কেন বিয়ে করলো? আমার বাবা তো কিছুই দিল না তাদের, লাভ কি হলো? আমি সবকিছু জানি। আসলে আপনাকে ছোট সাহেবের সত্যি খুব পছন্দ হয়েছিল, তাই বিয়ে করেছে। কিন্তু হয়তো এখন ভালো লাগছে না, কারণ অন্য আরো মেয়েকে পেয়েছে। তাই আপনি জীবনে শান্তি চাইলে এখান থেকে চলে যান। এই জাহান্নামে আপনাকে থাকতে হবে না। হয়তো তারা তিলে তিলে আপনাকে শেষ করে দেবে। এখন আমি যাই, ম্যাডাম আমাকে অনেকক্ষণ হলো ডেকেছে। এই বলে রহিমা চলে যায়। ওরা এতটা খারাপ, ওদের এই পাপের শাস্তি কে দেবে? আমি তো নিরুপায়, কিছুই করতে পারবো না। আমাকে এখন বাঁচতে হবে। আমি আমার সন্তানকে সুন্দর জীবন দিতে চাই। এই খারাপ জায়গায় ওকে আমি রাখবো না। বিধাতা এই পাপীদের শাস্তি দেবে। আকাশ আমার ভালোবাসা নিয়ে এভাবে খেলবে আমি কখনো ভাবিনি। এভাবেই রূপা কান্না করতে থাকে।
2 দিন পর রহিমার সাহায্যে রূপা তার মা বাবার কাছে গ্রামে ফিরে যায়। রূপা মা, তুই তুই কি সত্যি এসেছিস মা, নাকি আমি স্বপ্ন দেখছি? তোর চিন্তায় চিন্তায় আমরা শেষ হয়ে যাচ্ছি রে। মা, তুই কেমন আছিস? তোকে কতদিন দেখি না। মারে, তুই যে আমাদের একমাত্র মেয়ে, তোকে ছাড়া আমরা জীবন্ত লাশ হয়ে গেছি। তুই কেমন আছিস মা? সবকিছু ঠিক আছে তো? মা বাবার এমন কথা শুনে রূপা অনেক কষ্ট পায় আর তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা তাদের বলে। তোকে কতবার নিষেধ করলাম ওই বড়লোকের ছেলেকে বিশ্বাস করিস না, কিন্তু তুই তো আমাদের কথা শুনলি না মা। আমরা কখনো তোকে এই অবস্থায় দেখতে চাইনি, কিন্তু তবুও ভালো যে তোকে আমরা ফিরে পেয়েছি। মা, বাবা, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি, লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। তার শাস্তিও আমি পেয়েছি। বাবা মায়ের কথা না শুনলে কি পরিণতি হতে হয় তা আজ আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। এত ক্ষমা চাওয়ার কিছু নেই মা, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, তাতেই আমরা খুশি। এখন থেকে আর কোনো কষ্ট হবে না তোর। তুই আর আমাদের নাতি বা নাতনি দুজনেই ভালো থাকবি এখানে। এমন ভাবে তারা কথা বলতে থাকে। এরপর কেটে যায় বেশ কয়েক মাস। অন্যদিকে আকাশ আর তার মা রেহানা বেগমের সব সত্যি ফাঁস হয়ে যায় আর আইন তাদের কঠিন শাস্তি দেয়।